সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম সেটার নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমরা দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছি। দ্বিতীয় পর্বে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌল এবং আণবিক সংকেত। মৌল এবং আণবিক সংকেতের ভিতর একটা সম্পর্ক আছে, আমরা সেটা আবিষ্কার করতে চেষ্টা করব এই আলোচনাটার মাধ্যমে। আমরা গত পর্বে মৌল কাকে বলে বলছিলাম। দেখি মৌল কাকে বলে, যে আণবিক ভরকে অর্থাৎ একটা পদার্থের আণবিক ভরকে যদি আমরা গ্রাম দিয়ে প্রকাশ করি তাহলে যতটুকু পরিমাণ পাওয়া যাবে অতটুকু পরিমাণকে ওই পদার্থের এক মোল বলে। এক মোল বলে অর্থাৎ কোনো একটা পদার্থের আণবিক ভরকে যদি আমরা গ্রাম দিয়ে প্রকাশ করি তারপর যতটুকু পরিমাণ পাবো অতটুকু পরিমাণকে ওই পদার্থের এক মোল বলে। তাহলে এখন কোনো একটা পদার্থের এক মোল যদি আমি বের করতে চাই তার আমার আণবিক ভর বের করতে হবে। এখন আণবিক ভর থেকে পাবো, নিশ্চয়ই আমরা আণবিক ভর পাবো থেকে, আণবিক সংকেত থেকে। আণবিক সংকেত জানলেই আমরা কি করতে পারি, আণবিক ভর বের করতে পারি। যেমন আমরা যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করি, 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড যদি তুমি বের করতে চাও তোমাকে আগে সালফিউরিক অ্যাসিডের কি লাগবে, আণবিক সংকেত জানা লাগবে। এখন সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত হচ্ছে H2SO4। তো এইটা থেকে আমরা কিভাবে এর আণবিক ভর বের করব? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং পরমাণু আছে 2টা, 1 কে 2 দিয়ে গুণ দিব। ঠিক অনুরূপভাবে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আছে 1 পরমাণু, 1 দিয়ে গুণ দিব। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং আছে 4 পরমাণু, 4 দিয়ে গুণ দিব। তিনটার গুণফল যোগ করব, যোগ করে গ্রাম দিয়ে প্রকাশ করব। যতটুকু হবে অতটুকু পরিমাণেই হবে 1 মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। এখন 1 মোল সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম হলো কিভাবে? ওই যে সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত আছে, সেই আণবিক সংকেত থেকে আণবিক ভর বের করেছি, সেইটাকে গ্রামে প্রকাশ করেছি, তাহলেই 1 মোল সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পেয়েছি। তাহলে আমরা কি বুঝলাম? আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে সেটা থেকে 1 মোল পদার্থ পাওয়া যায়। তাহলে আণবিক সংকেতের সাথে মোলের সম্পর্কটা কি রকম? এটা এরকম, 1 মোল সমান দুঃখিত। তো আণবিক ভরকে গ্রাম দিয়ে প্রকাশ করলে তখন তাকে আমরা গ্রাম আণবিক ভর বলতে পারবো, অর্থাৎ মোল হলো পদার্থের গ্রাম আণবিক ভর। অর্থাৎ গ্রাম আণবিক ভর মানে আণবিক ভরকে কি দিয়ে প্রকাশ করা, গ্রাম দিয়ে প্রকাশ করা। এখন তাহলে আমরা বুঝতে পারতেছি আণবিক সংকেত অনেক তাৎপর্যময়। আসলে একটা আণবিক সংকেত, একটা পদার্থের আণবিক সংকেত অনেকগুলো তথ্য প্রদান করে আমাদেরকে। কি কি তথ্য প্রদান করে সেটা জানতে চেষ্টা করি। আণবিক সংকেত থেকে কি কি তথ্য পাওয়া যায়, কি কি তথ্য পাওয়া যায় সেটা আমরা একটু ভাবতে চেষ্টা করি, সেটা আমরা একটু জানতে চেষ্টা করি। অর্থাৎ একটা আণবিক সংকেত আমাদেরকে কি কি তথ্য প্রদান করে। 1 নম্বর যেটা প্রকাশ করে, যেমন আমি যদি লিখি H2SO4, তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? একটি পদার্থের নাম বোঝা যায়। তাহলে এটা আণবিক সংকেতের একটা তাৎপর্য। এটা থেকে অর্থাৎ যে কোনো একটা পদার্থের সংকেত থেকে ওই পদার্থের নাম জানা যায়। অর্থাৎ একটা সংকেত থেকে যেসব তথ্য পাওয়া যায় তার ভিতর প্রথম তথ্য হলো পদার্থটার নাম জানা যায়। যেমন আমি H2SO4 লিখলে বুঝবো এটা একটা পদার্থের নাম। আমি যদি H2O দেখি তাহলে বুঝবো এটা একটা পানি নামক পদার্থের নাম। তৈরি সংকেত, একটা সংকেত পদার্থটার একটা মূল নির্দেশ করে। 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান H2SO4, তার মানে এটা হলো 1 মোল পানি H2O। তবে এখানে প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে নেওয়া ভালো, যদি H2SO4 এর পূর্বে 2 থাকে তখন বুঝতে হবে এটা 2 মোল সালফিউরিক অ্যাসিড। যদি
H2 ওর আগে যদি 2 থাকে তাহলে বুঝতে হবে এটা 2 মোল পানি। তার মানে সংকেতটা পদার্থটার একটা মোলকে নির্দেশ করে, কিন্তু সংকেতের পূর্বে যদি কোনো কি থাকে, সংখ্যা থাকে, তাহলে অত মোল বোঝাবে। এটা বোঝাচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড, এটা বোঝাবে 2 মোল সালফিউরিক অ্যাসিড, এটা বোঝাবে 1 মোল পানি, এটা বোঝাবে 2 মোল পানি। 3 সংকেত দ্বারা পদার্থটার একটা অণুকে নির্দেশ করে, পদার্থের একটি অণুকে নির্দেশ করে। যেমন আমি যখন H2SO4 লিখব, এটা বুঝবো সালফিউরিক অ্যাসিডের একটা অণু। আমি যখন H2O লিখব, তখন বুঝবো এটা পানির একটা অণু। আমি যদি কার্বন ডাই অক্সাইড লিখি, CO2 লিখি, তাহলে বুঝতে পারবো আমরা এটা কার্বন ডাই অক্সাইডের একটা অণু। অর্থাৎ একটা আণবিক সংকেত ওই পদার্থের একটা অণুকে নির্দেশ করে। অবশ্যই তার পূর্বে 2 থাকলে 2 অণুকে নির্দেশ করবে। পূর্বে যদি 3 থাকে তাহলে ওই পদার্থের 3 অণুকে নির্দেশ করবে। 4 নম্বর তাৎপর্যটা হলো এই যে H2SO4 সংকেতটা, আমরা যদি এই সংকেতটাকে বিশ্লেষণ করি, এখানে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে কয়টা? একটা না, সরি, 2টা। সালফারের পরমাণু হচ্ছে কয়টা? একটা। এবং অক্সিজেনের পরমাণু হচ্ছে 4টা। এবং আমরা যদি যোগ করি মোট 7টা পরমাণু, তাহলে আমরা এইরকম বলতে পারি যে সালফিউরিক অ্যাসিডের অণু মোট 7টি পরমাণু দ্বারা গঠিত, যার ভিতর হাইড্রোজেনের 2টা পরমাণু, সালফারের একটা পরমাণু, অক্সিজেনের 4টা পরমাণু। এটাও সংকেতের, আণবিক সংকেতের আরেকটা তাৎপর্য। অর্থাৎ আণবিক সংকেত থেকে আমরা পদার্থটার একটা অণু মোট কয়টি পরমাণু দ্বারা গঠিত এবং কোন কোন মৌলের কয়টি পরমাণু দ্বারা গঠিত তা জানা যায়। এটা মানে আণবিক সংকেতের অনেকগুলো তাৎপর্যের ভিতর একটা, যে সংকেত পদার্থটার একটা অণু মোট কয়টি পরমাণু দ্বারা গঠিত এবং কোন কোন মৌলের কয়টি পরমাণু দ্বারা গঠিত তা জানা যায়। যেমন সালফিউরিক অ্যাসিডের অণু মোট 7টি পরমাণু দ্বারা গঠিত, যার ভিতর সালফারের পরমাণু 2টা, যার ভিতর হাইড্রোজেনের পরমাণু 2টা, সালফারের পরমাণু 1টা এবং অক্সিজেনের পরমাণু 4টা। এবার আমরা 5 নম্বর তাৎপর্যে চলে যাই, অর্থাৎ একটা সংকেত আর কি কি মিন করে। তো একটা সংকেত যেমন H2SO4, এটা দ্বারা বোঝা যায় যে সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম। কিভাবে বোঝা যায় সেটা তো আমরা এখানে দেখাইলাম, যে সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম। সে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতর, সে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতর, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভিতর এই যে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, তার মানে 2 মোল হাইড্রোজেন পরমাণু, তারপর 1 মোল সালফার পরমাণু, তারপর 4 মোল অক্সিজেন পরমাণু রয়েছে। অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভিতর 2 মোল হাইড্রোজেন পরমাণু রয়েছে। কেন 2 মোল হাইড্রোজেনের 2টা পরমাণু আছে? এই জন্য একটা পরমাণু দ্বারা 1 মোল পরমাণু বোঝায়, 2টা পরমাণু দ্বারা 2 মোল পরমাণু বোঝায়। তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 মোলে, এটার এখন দরকার নাই, সালফিউরিক অ্যাসিডের 1 মোলে 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে। কিভাবে? H2, এই জন্য সালফারের 1 মোল সালফার পরমাণু আছে। কেন? সালফারের পরমাণু একটা যে, সেই জন্য। 4 মোল অক্সিজেন আছে। কেন? অক্সিজেন 4টা আছে যে, সেই জন্য। তাহলে আমরা সংকেতের 5 নম্বর যে তাৎপর্যটা দেখি, পদার্থটার একটা মৌল কোন কোন পরমাণুর কয় মৌল পরমাণু নিয়ে গঠিত তা জানা যায়। সংকেতের আরেকটা যে তাৎপর্য আছে সেটা হলো এরকম, যে সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান, তো এখানে আমরা বের করেছি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। সে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতর, সে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতর হাইড্রোজেন H2, এই যে H2 হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আছে কয় পরমাণু? 2 পরমাণু, 2 গ্রাম রয়েছে হাইড্রোজেন। তারপর সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আছে 1 পরমাণু, তাহলে কত গ্রাম? 32 গ্রাম। অক্সিজেনের 16, আছে 4,
তাহলে কত 64 গ্রাম। এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে অক্সিজেন। এটাও জানা যায় আণবিক সংকেতের সাহায্যে। অর্থাৎ আণবিক সংকেতের সাহায্যে কোনো পদার্থের এক মোল ভরের ভিতর উপাদান মৌলগুলোর ভর কত কত সংযুক্ত আছে তা জানা যায়। যেমন এক মোল সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98 গ্রাম। সে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতর 2 গ্রাম হাইড্রোজেন রয়েছে, 32 গ্রাম সালফার রয়েছে, 64 গ্রাম অক্সিজেন রয়েছে এবং তিনটা যোগ করলে হবে 98 গ্রাম। এর থেকে কিন্তু বেশি অথবা কম হবে না। এদের ভরগুলো যদি আমরা যোগ করি সেটা অবশ্যই 98 এর সমান হবে। 7, এটাও চমৎকার একটা তাৎপর্য। তো এক মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম এবং আমরা জানি সেটার অণুর সংখ্যা কত 6.02 ইন্টু 10⁻23টি অণু আছে। অর্থাৎ এক মোল সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98 গ্রাম এবং সেখানে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যার সমান 6.02 ইন্টু 10⁻23। এখন সেইটার ভিতর খুব ভালো করে দেখো, একটা সালফিউরিক অ্যাসিডের অণুর ভিতর হাইড্রোজেনের পরমাণু আছে 2টা। খুব ভালো করে শুনবে, একটা সালফিউরিক অ্যাসিডের অণুর ভিতর হাইড্রোজেনের পরমাণু আছে 2টা। আমরা অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা কিভাবে বলেছিলাম? অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা হচ্ছে কোন পদার্থের এক মোলে যতটি আয়ন, যতটি অণু, যতটি পরমাণু থাকে তাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এখন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.02 ইন্টু 10⁻23টি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কিন্তু 1 গ্রাম। সেই 1 গ্রামের ভিতর পরমাণু থাকে কিন্তু এতটি 6.02 ইন্টু 10⁻23টি। 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু। এখন তুমি দেখো একটা সালফিউরিক অ্যাসিডের ভিতর 2 পরমাণু হাইড্রোজেন থাকে। তাহলে এক মোল সালফিউরিক অ্যাসিডের ভিতর অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23টির অণুর ভিতর হাইড্রোজেন পরমাণু থাকবে কতটি? 2 ইন্টু এতটি না? এক অণু সালফিউরিক অ্যাসিডের ভিতর হাইড্রোজেনের পরমাণু থাকে 2টা। তাহলে এত অণু সালফিউরিক অ্যাসিডের ভিতর সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে 2 ইন্টু এতটি। 2 এর সাথে এত গুণ করলে যত হবে। এটা হচ্ছে কিসের পরমাণু সংখ্যা? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা। তাহলে তুমি অনুরূপভাবে সালফারের পরমাণু সংখ্যা বের করতে পারবে কিভাবে? 1 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু। এটা কিসের পরমাণু? এটা হচ্ছে সালফারের পরমাণু। তাহলে অক্সিজেনের পরমাণুও আমরা বের করি। অক্সিজেনের পরমাণু হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি এবং কয়টা? ইন্টু 4 এতটি পরমাণু। তুমি ক্যালকুলেটর দিয়ে কাজ করলে যত পাবে তত। এটা সংকেতের অন্যতম একটা তাৎপর্য। সংকেত দ্বারা পদার্থটার অণুগুলো কোন কোন মৌলের কয়টি পরমাণু দ্বারা গঠিত তা জানা যায়। তার মানে 6.02 ইন্টু 10⁻23টি সালফিউরিক অ্যাসিডের অণু, 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 হাইড্রোজেন পরমাণু, 1 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টি সালফারের পরমাণু, 4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে একটা পদার্থের সংকেত এরকম 7টা অর্থ কি করে প্রকাশ করে এবং এই সংকেতের তাৎপর্যটা আমাদেরকে বোঝা খুব জরুরি। আমরা যদি রসায়ন বুঝতে চাই তাহলে এই সংকেতের তাৎপর্যটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ বোঝার পূর্বে আমাদেরকে যেটা বোঝা জরুরি সেটা হচ্ছে দ্রবণ কাকে বলে। আমরা দ্রবণের সংজ্ঞা ক্লাস 6 থেকে শিখেছি যে একটা তরল পদার্থে যদি আমরা একটা কঠিন পদার্থ ডোবাই এবং কঠিন পদার্থ যদি অর্থাৎ আমরা মনে করো একটা গ্লাস নিলাম, একটা গ্লাসে আমরা পানি নিলাম, পানি নিয়ে সেখানে যদি আমরা চিনি দিই, তারপর নাড়ানি দিয়ে যদি এটা নাড়ি, তাহলে চিনি যদি পানির সাথে মিশে যায়, চিনি অবশ্যই পানির সাথে মিশে যাবে, তখন এইটাকে আমরা দ্রবণ বলছি। তার মানে একটা তরল পদার্থে যদি আমরা কঠিন পদার্থ দিই এবং কঠিন পদার্থটা যদি তরল পদার্থে মিশে যায়
তরল পদার্থে মিশে যায় মানে কঠিন পদার্থটা তরল পদার্থে আর দেখা যাবে না। তখন বলা হয় ওই কঠিন পদার্থ ওই তরল পদার্থের সাথে দ্রবীভূত হয়েছে। তখন ওই কঠিন পদার্থ এবং ওই তরল পদার্থ মিলে যে মিশ্রণটা তৈরি হয় তাকেই আমরা দ্রবণ বলবো। যেমন এইটা একটা চিনির দ্রবণ, দ্রবণের নাম কঠিন পদার্থটা অনুসারে হয়। যেমন এখানে পানি এবং এটাকে আমরা শরবত বলতে পারি। এই শরবতের ভিতর কি কি আছে? পানি আছে প্লাস চিনি আছে। এই যে আমরা এটাকে বলি চিনির দ্রবণ, অর্থাৎ কঠিন পদার্থ যেটা সেটা অনুসারে দ্রবণের নামকরণ করা হয়। এবং এই যে কঠিন পদার্থ সেটাকে আমরা দ্রব বলি, তরল পদার্থ যেটা সেটাকে আমরা দ্রাবক বলি, আর মিশ্রণটাকে আমরা দ্রবণ বলি। তার মানে তাহলে দ্রবণ মানে কি দাঁড়ালো? কোনো তরল পদার্থে কোনো কঠিন পদার্থ নিলে কঠিন পদার্থটা যদি তরল পদার্থে দ্রবীভূত হয়ে যায়, মিশে যায়, তখন যে মিশ্রণ উৎপন্ন হয় তাকে আমরা দ্রবণ বলবো। এবং সেই দ্রবণের ভিতর একটা তরল পদার্থ থাকে, একটা কঠিন পদার্থ থাকে, এবং তরল পদার্থের পরিমাণ থাকে তুলনামূলকভাবে বেশি, কঠিন পদার্থের পরিমাণ থাকে তুলনামূলকভাবে কম, এবং দুটোটা মিলে যে মিশ্রণ হয় তাকে দ্রবণ বলে। এখন আমাদের কথা হলো এই দ্রবণটা রসায়নে এত গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন? আমরা কেন রসায়নে দ্রবণ পড়ছি? এখন দেখো, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড এটা একটা পদার্থ, সিলভার নাইট্রেট এটা একটা পদার্থ, দুটোটাই কিন্তু লবণ, দুটোটাই কঠিন পদার্থ। সোডিয়াম ক্লোরাইডের ভিতর সিলভার নাইট্রেট দিয়ে তুমি যদি একই পাত্রে নিয়ে অনেক বছর রেখে দাও, সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট কোনো বিক্রিয়াই করবে না, সত্যিই করবে না, এরা থেকে যাবে, যেমন আছে তেমন থেকে যাবে। কিন্তু তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নাও এবং সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ নাও, দুটোটা যদি যোগ করো, তখন দেখবে যে এখানে সিলভার ক্লোরাইডের কি তৈরি হয়ে গিয়েছে? অধক্ষেপ তৈরি হয়ে গিয়েছে। তাহলে এই যে এই দুটোটা মিলে নতুন পদার্থ তৈরি হচ্ছে, কখন তৈরি হচ্ছে? যখন পদার্থ দুটোটার আমরা দ্রবণ তৈরি করেছি। তাহলে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠনের জন্য অবশ্যই ওই পদার্থগুলোকে তার জলীয় দ্রবণে নিয়ে যেতে হয়, আর এই জলীয় দ্রবণের অপর নাম হচ্ছে দ্রবণ। অর্থাৎ আমরা দ্রাবক হিসাবে কি নিতে পারি? অ্যাসিড নিতে পারি, দ্রাবক হিসাবে পানি নিতে পারি, দ্রাবক হিসাবে অ্যালকোহল নিতে পারি। এখন আমরা যদি দ্রাবক হিসাবে পানি নিই, তখন তাকে আমরা ওই পদার্থের জলীয় দ্রবণ বলবো, এবং আমরা এই অধ্যায়ে দ্রবণ বলতে জলীয় দ্রবণকে বুঝাবো। আমরা এই অধ্যায়ে যখন দ্রবণ বলবো তখন এটা বলবো জলীয় দ্রবণ, পানির দ্রবণ। তাহলে দ্রবণটা এই জন্যই রসায়নে এত গুরুত্বপূর্ণ, এই জন্য দ্রবণটা পড়তে হয় আলাদাভাবে। যে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া আছে সংগঠিত হবে না, এটার উদাহরণ তুমি আরো ভালোভাবে দিতে পারো। এই যে তোমাদের বাসায় যে ট্যাংয়ের শরবত বানায়, ট্যাংয়ের যে গুঁড়াটা, অর্থাৎ ট্যাংয়ের যে বাজারে যে শরবতের গুঁড়াটা থাকে, এই গুঁড়াটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণ। কিন্তু এইটা দেখো তুমি বয়মের ভিতর আছে, কোনো বিক্রিয়া হচ্ছে না, কিন্তু যখন এটাকে পানিতে দিবে তখন দেখবে যে বুদবুদ হচ্ছে, তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটার জন্য তোমাকে অবশ্যই কি দরকার হচ্ছে? দ্রবণের দরকার হচ্ছে। এখন দ্রবণে তো আমরা কি দিব? তরল পদার্থও দিব, কঠিন পদার্থও দিব, কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে। সেটা আবার কি ধরনের ব্যাপার? মনে করো এটা একটা পাত্র এবং এটা একটা পাত্র, এই দুটো পাত্রে আমি 250 মিলিলিটার কি নিলাম? পানি নিলাম, 250 মিলিলিটার পানি নিলাম দুটোটাতেই, অর্থাৎ পানির পরিমাণ সমান, পানি নিয়েছি 250 মিলিলিটার। এখন আমরা 250 মিলিলিটার পানি নিয়েছি, প্রথম পাত্রে আমরা কি করলাম? যে 50 গ্রাম লবণ দিলাম, এবং এখানে আমরা কি করলাম? দ্বিতীয় পাত্রে 75 গ্রাম লবণ দিলাম। এখন তুমি দেখি চিন্তা করো তো ব্যাপারটা কি হবে? দুটোটাতে তরল পদার্থ একই, দ্রাবক একই, কিন্তু দ্রবের পরিমাণ বিভিন্ন। এটাতে হচ্ছে 50 গ্রাম, এটাতে হচ্ছে 75 গ্রাম। তখন তুমি বলবে যে এটাকে
গাঢ় দ্রবণ, এবং এটাকে আমরা বলবো লঘু দ্রবণ। তাহলে দ্রবণটাকে গাঢ়, লবণটাকে লঘু বলছি কেন? একই পরিমাণ দ্রাবকে দ্রবের পরিমাণ যেটাতে বেশি সেটাকে আমরা গাঢ় দ্রবণ বলতেছি, আবার যেটাতে লবণের পরিমাণ কম সেটাকে আমরা লঘু দ্রবণ বলতেছি। রসায়ন আমরা যখন পড়বো, রসায়নের কাজ যখন করব, তখন গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ, ওই দুইটা ব্যাপার থাকবে। দ্রবণ তো থাকবে, দ্রবণের পরে আবার থাকবে গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ। আমরা আরেকটা উদাহরণ নিতে পারি এখানে। মনে করো এটা একটা পাত্র, এটা আরেকটা পাত্র। এই পাত্রে আমি 250 মিলিলিটার পানি নিয়েছি, 250 মিলিলিটার পানি নিয়েছি, আর এইটাতে নিয়েছি 200 মিলিলিটার পানি। একটু ভাবি আমরা, কেমন? এটা 250 মিলিলিটার পানি নিয়েছি, এটা 200 মিলিলিটার পানি নিয়েছি। তো আমি কি করি, এখানে 50 গ্রাম লবণ দিই, ওখানেও কি দিই, 50 গ্রাম লবণ দিই। এবার দেখি, তুমি ভাবো তো, ওই দুইটা পাত্রের দ্রবণের ব্যাপারটা তুমি চিন্তা করো। দ্রবের পরিমাণ সমান, কিন্তু এটাতে 50 গ্রাম, এটাতেও 50 গ্রাম, বাট দ্রাবকের পরিমাণ এইটাতে বেশি, এটাতে কম। তখন তুমি কোনটাকে গাঢ় দ্রবণ, কোনটাকে লঘু দ্রবণ বলবা? তুমি বলবে যে এটা হচ্ছে গাঢ় দ্রবণ, এটা হচ্ছে লঘু দ্রবণ। তার মানে দ্রব একই হলে, আবার যদি দ্রাবকের পরিমাণ কম হয় সেটা গাঢ় দ্রবণ, দ্রাবকের পরিমাণ বেশি হলে সেটা লঘু দ্রবণ। লঘু মানে কম আর কি। তাহলে ব্যাপার দুটোটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটাতে ছিল কি, দ্রাবক একই কিন্তু দ্রবর পরিমাণ ভিন্ন, তখন একটা গাঢ় দ্রবণ হয়, একটা লঘু দ্রবণ হয়। তখন দ্রব যেটা বেশি সেটা গাঢ় দ্রবণ, দ্রব যেটা কম সেটা লঘু দ্রবণ। আবার দ্রব একই কিন্তু দ্রাবকের পরিমাণ বেশ কম, একটাতে 200, একটাতে 250, তখন দ্রাবক যেটা কম সেটা গাঢ় দ্রবণ, আর দ্রাবক যেটা বেশি সেটা লঘু দ্রবণ। এখন আমরা যখন কোনো একটা ল্যাবে কাজ করব, আমরা তো রসায়নগুলো ল্যাবরেটরিতে কাজ করি, কোনো একটা ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করব তখন গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ নিব। এখন গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ নিতে ঠিক কত গ্রাম দ্রাবকের সাথে ঠিক কত গ্রাম দ্রব নিলে সেটা গাঢ় দ্রবণ হবে, সেটা লঘু দ্রবণ হবে, এটার কোনো নির্দিষ্ট মাপ নেই। এটা এক এক সময় এক এক রকম হবে। যেমন এইখানের ক্ষেত্রে কি, যে দ্রাবকের পরিমাণ একই, দ্রবের পরিমাণ বেশ কম হওয়ার কারণে এখানে লঘু দ্রবণ, গাঢ় দ্রবণ হলো। ওখানে আবার দ্রবের পরিমাণ সমান, দ্রাবকের পরিমাণ সমান, দ্রবের পরিমাণ বেশ কম হওয়ার কারণে গাঢ় লবণ, লঘু দ্রবণ তৈরি হয়েছে। আসলে হ্যাঁ, আমরা যখন দ্রবণের হিসাব করব, কোনটা গাঢ় দ্রবণ হবে, কোনটা লঘু দ্রবণ হবে, সেটার জন্য নির্দিষ্ট কোনো মাপ নাই। মোটামুটি একই পরিমাণ দ্রাবকে দ্রব যদি কম হয় সেটা লঘু দ্রবণ, দ্রব যদি বেশি হয় সেটা গাঢ় দ্রবণ। আবার যদি দ্রব একই হয়, যদি দ্রাবক বেশি হয় সেটা লঘু দ্রবণ, দ্রাবক যদি কম হয় সেটা গাঢ় দ্রবণ। এখন এই যে দ্রাবকে আমরা দ্রব নিচ্ছি, সেই ব্যাপারটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা একটা প্রভাবক। তুমি যদি এই দুটা মনে করো 250 মিলিলিটার, কেমন? এখানে একটা খুব সুন্দর ব্যাপার আমরা তোমাদের সাথে শেয়ার করি। এটা টেম্পারেচার মনে করো 30 ডিগ্রি, এটা টেম্পারেচার মনে করো 40 ডিগ্রি। এখন 250 মিলিলিটার পানি কতগুলো সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে পারবে তার কি পরিমাণ আছে, পরিমাণ নির্দিষ্ট। একটা দ্রাবক ইচ্ছে মতো সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারবে না। পানি ইচ্ছে মতো চিনিকে তার সাথে দ্রবীভূত করতে পারবে না। একটা নির্দিষ্ট পরিমাণ পানি কতটুকু পরিমাণ চিনি এবং লবণকে তার সাথে কি করতে পারবে, দ্রবীভূত করতে পারবে, সেটা নির্দিষ্ট। প্রকৃতি যে নিয়ম কানুন মেনে চলে বলে এইটাই আর কি, যে তুমি 250 মিলিলিটারে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড
মিশাতে পারবে সেটার পরিমাণ নির্দিষ্ট, এর বেশি পারবে না, অতটুকুই পারবে, কম পারবে। এই জন্য দ্রবণ দেখবে যে 6-এ পড়েছো তুমি 3 প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। এখন এই যে পানিতে লবণ অথবা চিনি দ্রবীভূত হচ্ছে, এই ব্যাপারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে তাপমাত্রা। তাপমাত্রা বেশ কম হয়ে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হওয়ার পরিমাণ বেশ কম হয়। এই জন্য দ্রবণের আলোচনায় তাপমাত্রাটা খুব জরুরি। আমরা যখন এখানে হিসাব করব সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হিসাব করব, একটা নির্দিষ্ট তাপমাত্রায়। আবার বলছি, এই তুমি মোলার দ্রবণের সংজ্ঞা যখন দিবা তখন যদি নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা না দাও, এটা অশুদ্ধ হবে। কারণ তাপমাত্রা দ্রবণে অর্থাৎ দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। দ্রবণে অর্থাৎ দ্রাবকে যে দ্রবটা থাকে এটা কতটুকু দ্রবীভূত হবে সেটা তাপমাত্রা কি করে প্রভাবিত করে। সেজন্য আমরা বলছি নির্দিষ্ট তাপমাত্রায়। তো শিক্ষার্থীরা, আমরা একটা পাত্র নিই। এই পাত্রের ভিতর আমরা প্রথমে নিই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কিন্তু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো, সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1 গ্রাম সমান 40 গ্রাম। আমরা প্রথমে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। মনে করো এতটুকু পর্যন্ত তরল নিলে সেটার পরিমাণ হয় 1 লিটার। এখন আমি এখানে পানি ঢালতে থাকি। পানি ঢালতে ঢালতে যখন ওই 1 লিটারের পরিমাপের সমান হবে, তারপর আমরা পানি ঢালা বন্ধ করে দিই। তাহলে এখন এখানে যে দ্রবণটা হলো সে দ্রবণের পরিমাণ কত হলো? 1 লিটার। আমরা কি পানি 1 লিটার নিয়েছি? না, আমরা পানি 1 লিটার নিই নাই। এখানে পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুটোটা মিলে হয়েছে 1 লিটার। তাহলে এখানে দ্রবণের পরিমাণ 1 লিটার। 1 লিটার পানি না, 1 লিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? 40 গ্রাম। তার মানে কি 1 মোল। একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণ বলতে আবার বলছি পানি না, 1 লিটার পানি না, পানি প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দুটোটা মিলে 1 লিটার। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আমরা মোলার দ্রবণের সংজ্ঞাটা ফকফকা বলা হয় জ্যোৎস্না রাতে, যখন পূর্ণিমার রাতে চাঁদ ওঠে তখন যে আলোটা হয় এটা হলো ফকফকা। হুমায়ুন আহমেদের উপন্যাসে এটার বিবরণ আছে, আমি ওনার উপন্যাস পড়েছি অনেক, এই জন্য এই শব্দটা বলছি। নির্দিষ্ট তাপ অর্থাৎ মোলার দ্রবণের সংজ্ঞাটা তোমার কাছে ক্লিয়ার যেন থাকে, ঝাপসা না। তাপমাত্রায় কেন কিন্তু আমি বলেছি তাপমাত্রা কিন্তু প্রভাবিত করে দ্রবণে দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে। এই জন্য নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে 1 মোলার দ্রবণ বলে। 1 মোলার দ্রবণকে সংক্ষেপে 1m লেখা হয়। এটা মানে 1 মোলার দ্রবণ। তার মানে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার দ্রবণ। হ্যাঁ, কেন সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার দ্রবণ? কারণ এখানে দ্রবণটা হয়েছে 1 লিটার, যার ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 40 গ্রাম, আর 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে মোলার দ্রবণের সংজ্ঞাটা আমরা বুঝছি না যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে আমরা মোলার দ্রবণ বলবো, এবং মোলার দ্রবণকে আমরা লিখব 1 মোল। আচ্ছা, তাহলে এবার আমরা বলি তো নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে কি বলবো? 2 মোলার দ্রবণ বলবো, অর্থাৎ এটাকে লিখব 2m। ঠিক একইভাবে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল মানে
0.5 মোল মানে এটার হিসাব করি 0.5 মোল মানে কত ওই যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই 40 গুণ 0.5 সমান কত 20 গ্রাম 20 গ্রাম 40 গ্রামকে 0.5 দিয়ে গুণ দিলে 20 গ্রাম অর্থাৎ যদি দ্রবণের পরিমাণ হয় 1 লিটার এখানে যদি আমরা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিই তখনই হবে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে তাকে আমরা সেমিমোলার দ্রবণ বলবো সেমিমোলার দ্রবণ মানে 0.5 মোল অর্থাৎ অর্ধেক মোল দ্রবীভূত থাকলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি অর্ধেক মোল 0.5 মোল দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে সেমিমোলার দ্রবণকে লেখা হয় 0.5 m ঠিক সেরকম 0.1 m একটা আছে এটাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 10 ভাগের 1 মোল দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণকে আমরা ডেসিমোলার দ্রবণ বলবো আমাদের কাছে মোলার দ্রবণের সংজ্ঞাটা আশা করি ক্লিয়ার হয়েছে এতক্ষণের আলোচনার পর যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে টু মোলার দ্রবণ থাকতে পারে সেমিমোলার দ্রবণ থাকতে পারে ডেসিমোলার দ্রবণ থাকতে পারে সেমিমোলার দ্রবণ কখন হয় যখন 1 লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় 0.5 মোল অর্থাৎ মোলের অর্ধেক পরিমাণ দ্রবীভূত থাকে তাকে আমরা সেমিমোলার দ্রবণ বলবো ডেসিমোলার দ্রবণ কত 10 ভাগের 1 ভাগ মোল দ্রব যদি দ্রবীভূত থাকে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা মোলার দ্রবণের আলোচনা পড়ছি তাহলে দেখতেছি যে দ্রবণে দ্রাবক থাকে এবং দ্রব থাকে এবং এই যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে এই যে দ্রব থাকে সেই দ্রবের পরিমাণ বেশ কম হলে দ্রবের পরিমাণ বেশ কম হয়ে গেলে এটা যদি একটা নির্দিষ্ট পাত্র হয় আমরা তো এই চ্যাপ্টারে বলছি দ্রবণ বলতে পানির দ্রবণ বলবো এখানে যদি আমরা কি নিই সোডিয়াম হাইড্রোক্সাইড নিই 40 গ্রাম তারপর এটার মোট আয়তন যদি 1 লিটার হয় তাহলে এই যে 1 লিটার দ্রবণ হলো পানি নিলাম পানি নেওয়ার ফলে 1 লিটার হলো এখন আমি যদি একই পরিমাণ আবার আলোচনা ওইটাতে ফেরত চাই লঘু দ্রবণ গাঢ় দ্রবণ আর কি 1 লিটারেই হয় যদি দ্রবণ এবং আমি যদি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিই তখন এইটাকে আমরা বলতেছি সেমিমোলার দ্রবণ তাহলে এই যে দ্রবণে এই যে দ্রবের পরিমাণ বিভিন্ন অর্থাৎ নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট আয়তন মনে করে একক আয়তনে এই যে বিভিন্ন পরিমাণ দ্রবীভূত থাকে তখন এটাকে আমরা সাদামাটা ভাষায় বলি এটাকে আমরা বলি গণমাত্রা আমরা একটু বুঝতে চেষ্টা করব শব্দটা গণমাত্রা কি গণমাত্রা হলো একটা একক আয়তনের কোন দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে এটাকে যে পরিভাষা দিয়ে আমরা কি করি প্রকাশ করি সেটাই হলো দ্রবণের গণমাত্রার কারণে একটা রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হতে পারে একটা রাসায়নিক বিক্রিয়া আস্তে হতে পারে গণমাত্রা কিন্তু রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে সেই জন্য গণমাত্রা শব্দটা অত্যন্ত ইম্পর্টেন্ট রসায়নে গণমাত্রা ব্যাপারটা কি গণমাত্রা ব্যাপারটা হলো একটা একক আয়তনে অর্থাৎ তুমি মনে করো 1 লিটার নাও এটা একক আয়তনে কতটুকু দ্রবীভূত আছে এইটাকে আমরা যে পরিভাষাটা দিয়ে প্রকাশ করি সেটা হলো গণমাত্রা এবং গণমাত্রা প্রকাশের অনেকগুলো রীতি আছে পরিমাপের অনেকগুলো রীতি ছিল না সিস্টেম অফ ইন্টারন্যাশনালের আগে তুমি দেখো না বরের একক ছিল কেজি বরের একক ছিল পাউন্ড বরের একক ছিল গ্রাম এক সময়ে এক পদ্ধতি ছিল আর কি অর্থাৎ আমরা টেম্পারেচার হতো তুমি খেয়াল করো টেম্পারেচার আমরা ফারেনহাইট দিয়ে মাপি আমরা সেলসিয়াস দিয়ে মাপি আমরা কেলভিন দিয়ে মাপি ঠিক সেরকম গণমাত্রা প্রকাশেরও অনেকগুলো রীতি আছে সেই রীতির ভিতর একটা রীতিকে বলা হয় মোলারিটি তাহলে মোলারিটি কি মোলারিটি হলো দ্রবণের গণমাত্রা প্রকাশের একটা রীতি মোলারিটি দ্রবণের গণমাত্রা প্রকাশের একটা রীতি অর্থাৎ দ্রবণের গণমাত্রা প্রকাশের অনেকগুলো নীতি বলতেছি রীতি আছে
অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা প্রকাশের অনেকগুলো পদ্ধতি আছে, তার ভিতর একটা রীতির নাম হলো মোলারিটি। এখন আমরা মোলারিটির সংজ্ঞাটা ক্লিয়ার করব এবং আমাদের প্রবলেমগুলো বেশিরভাগ থাকবে মোলারিটি দিয়ে। আমরা মোলারিটি ব্যাপারটা ক্লিয়ার করব। মোলারিটিও কিন্তু তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, এই জন্য মোলারিটির সংজ্ঞার সময় নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে। এই নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই বলতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, আমরা 1 লিটার পানি বলবো না, 1 লিটার তরল বলবো না, 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে মোলারিটি আর মোলার দ্রবণকে মিশ্রিত করে ফেলবে না। সংজ্ঞা দুইটা দুই রকম, বুঝতে চেষ্টা করবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, এরপরে কি বলছি, যতগুলো না বলি, যত মোল বলি, যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মূল দ্রব দ্রবীভূত থাকে, তাকেই দ্রবণটির মোলারিটি বলে। দ্রবণটির মোলারিটি বলে। আমরা সংজ্ঞাটা ক্লিয়ার করতে চেষ্টা করব যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকে, সেই পরিমাণটাকেই ওই দ্রবণের মোলারিটি বলে। আবার একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রাটা নির্দিষ্ট, আয়তনটাও নির্দিষ্ট, কিন্তু 1 লিটার, কিন্তু দ্রবটা নির্দিষ্ট না। এখানে আমরা যখন মোলার দ্রবণের সংজ্ঞায় পড়েছি তখন দ্রবটা নির্দিষ্ট ছিল। খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে 1 মোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। তাহলে এই দ্রবণের পরিমাণ নির্দিষ্ট এবং দ্রবের পরিমাণও নির্দিষ্ট। দ্রবণ হতে হবে মোট 1 লিটার, দ্রব হতে হবে 1 মোল, 1 মোলার দ্রবণ। মোলারিটিতে দ্রবণের পরিমাণ নির্দিষ্ট, দ্রবের পরিমাণ নির্দিষ্ট না। দ্রব তুমি যত দিবা তত খেই ওই দ্রবণের মোলারিটি বলে। তাহলে মোলারিটি কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের মোলারিটি বলে। এবার আমরা চিন্তা করি, মোলারিটি মানে হলো তুমি যে দ্রবণটা নিয়েছো ওই দ্রবণে যে দ্রবটা নিয়েছো। আমি এখানে যদি আমরা কি নিই, সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ মনে করো আমি নিলাম 20 গ্রাম। এই যে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে এটাকে আমরা মোলে নিয়ে যাব। এটা যতটুকু দ্রবীভূত থাকবে, এটা দ্রবীভূত থাকবে, তখন ওই দ্রবণকে ওই 20 গ্রাম দিয়ে আমরা পরিমাপ করে একটা হিসাব দিব। এটাকে আমরা মোলারিটি বলতেছি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। তার মানে মোলারিটি বের করতে হলে তোমাকে দ্রবের পরিমাণ লাগবে, দ্রাবকের পরিমাণ লাগবে। ডিয়ার স্টুডেন্টগুলো, মোলারিটিকে সি দিয়েও প্রকাশ করে, এস দিয়েও প্রকাশ করে। তো মোলারিটি ইকুয়াল টু হচ্ছে, উপরে হবে মূল এককে দ্রবের পরিমাণ, মূল এককে দ্রবের পরিমাণ। এটাকে আমরা ভাগ করব লিটার এককে দ্রবণের পরিমাণ দিয়ে, অর্থাৎ আমরা কোনো একটা দ্রবণের মোলারিটি যখন বের করব, সেটা কিভাবে বের করব, যে ওখানে যেমন এখানে মনে করো কি আছে, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। এই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা মূল এককে নিয়ে যাব। তাহলে তুমি বলবে যে স্যার মূল এককে কিভাবে নিয়ে যাবেন? হ্যাঁ, সেটাও আমরা এখন শিখে ফেলবো, কারণ এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। মূল এককে নিয়ে যাওয়ার উপায় হলো, কোনো একটা পদার্থের ভর কে তার যদি কি দিয়ে ভাগ দাও, আণবিক ভর দিয়ে ভাগ দাও, তখন ওই পদার্থের মূল আণবিক ভর। মূলকে আমরা এন দিয়ে প্রকাশ করব, ভরকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করব, আণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করব। ঠিক সেই রকম এটা সি বাই এস না, সি অথবা এস, অর্থাৎ এসও দিতে পারবে, সিও দিতে পারবে, যে কোনো একটা দেওয়া যাবে। তো মূল এককের দ্রবের পরিমাণকে আমরা এন দিয়ে প্রকাশ করব, লিটার এককের দ্রবণের পরিমাণকে আমরা কি দিয়ে প্রকাশ করব? বি দিয়ে প্রকাশ করব।
আমরা তোমাদের সাথে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, আমি কোনায় লিখতেছি, এটা আমি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন এই সূত্র দুটোটা ইউজ করব। এক, মোল ইকুয়াল টু ওই দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর ভাগ দ্রবের আণবিক ভর। আবার ওই দ্রবণের মোলারিটি বের করতে হলে মোল এককে দ্রবের পরিমাণকে লিটার এককে আয়তন দিয়ে ভাগ দিলেই আমরা মোলারিটি পেয়ে যাব। এই দুইটা ব্যাপার যদি তুমি আমাদের আলোচনা থেকে তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে, মোলারিটির যত ধরনের প্রবলেম থাকবে থাকুক, তোমাদের বইয়ে 1000 দিয়ে সূত্রটা প্রকাশ করছে, ওইটা দিয়ে প্রকাশ করার দরকার নাই, 1000 এখানে এমনিই আসে যাবে, ওইটা নিয়ে তুমি, কিন্তু এই দুটোটা সূত্র তোমাদের বইয়ে আছে, আমি সূত্র দিকে বইগুলো বলছি, 1000টা ইউজ করবা না, এটা দিয়েই করবা, তাহলে তুমি করে ফেলতে পারো। এরপরে আমরা তোমাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করব। আমরা তো মোলারিটি আলোচনা করে ফেললাম, এখন আমরা আলোচনা করব নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ কিভাবে তৈরি করব। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ কিভাবে তৈরি করব, তৈরির ধাপসমূহ আর কি, কিভাবে তৈরি করব, অর্থাৎ নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ কিভাবে তৈরি করব। মনে করো তোমাকে বললো যে এরকম একটা দ্রবণ তৈরি করে দাও, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করে দাও, তাহলে তোমাকে একটা নির্দিষ্ট মাত্রার দ্রবণ তৈরি করতে বললো না, এখন এটা তুমি কিভাবে তৈরি করবে। আবার প্রশ্নটা শুনো, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ কিভাবে আমরা তৈরি করব। তো নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে হলে তোমাকে 4টা ধাপ অতিক্রম করতে হবে, 4টা ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে তোমাকে নির্দিষ্ট মাপের পাত্র নিতে হবে। পাত্র মানে কি হচ্ছে, আমরা যদি গ্লাসগুলো নিই, গ্লাস পানি খাওয়ার যে কাঁচের গ্লাস, এটা কিন্তু পাত্র, পানি খাওয়ার গ্লাস, এটাকে আমরা ব্যবহারিক জীবনে মানে গ্লাস বলতেছি, পানি খাই সেটার সাহায্যে। তুমি যদি রসায়ন ল্যাবে যাও দেখবে সেখানে এই রকম করে একটা পাত্র আছে, এটার নাম বিকার মানে ওখানেও পানি রাখা হয়, অর্থাৎ দ্রবণ আর কি। তুমি যদি রসায়ন ল্যাবে যাও সেখানে এই ধরনের, এটা বোতল বলতে পারো, কিন্তু সেই বোতলটার আকার এইরকম, এইরকম। এটা একটু সুন্দর সাইজের হয় নাই, আমি আর একটু সুন্দর সাইজের করি, আর একটু সুন্দর করে করি, আর একটু বড় হোক, হ্যাঁ আর একটু বড় হোক। তোমাদের ল্যাবে থাকবে, রসায়ন যে ল্যাবটা আছে স্যারকে বলবে দেখাবে। এটার নাম হলো আয়তনিক ফ্লাক্স, এটার নাম আয়তনিক ফ্লাক্স। তোমরা বানান কোনো কারণে যদি ভুল হয় কোথাও, এটা আমাকে জানাবে যে ওই বানানটা ভুল হয়েছে, হতেই পারে। এটাকে বলা হয় আয়তনিক ফ্লাক্স, অর্থাৎ আয়তনিক ফ্লাক্স মানে হচ্ছে এরকম বোতলে, কিন্তু এই বোতলটার এই মুখ সরু, এইদিকে গিয়ে এই ডিজাইনের হয় এবং এটা এইভাবে রাখতে পারে। এবং এখানে কিন্তু কি থাকে, এরকম পরিমাপ থাকে, যেমন এখানে হয়তো থাকতে পারে 100 মিলিলিটার, এখানে থাকতে পারে হয়তো 200 মিলিলিটার, এখানে থাকে 300 মিলিলিটার, এখানে হয়তো 400 মিলিলিটার, 500 মিলিলিটার, এরকম 600 মিলিলিটার। এগুলোকে বলা হয় নির্দিষ্ট পরিমাপের আয়তনিক, অর্থাৎ আয়তনের পরিমাপ নির্দিষ্ট করা যায় বলেই এটার নাম আয়তনিক ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্স মানে এইরকম বিশেষ ধরনের পানির বোতল, সেটা বিভিন্ন সাইজের থাকে, 100 মিলিলিটার সে ছোট থাকে, 500 মিলিলিটারের আরও বড় থাকে, 1000 মিলিলিটারের আরও বড় থাকে। আমাদের স্কুলের যে ল্যাবগুলো আছে ওই ল্যাবে সাধারণত 1000 কম থাকে, 500 মিলিলিটারেরই বেশি থাকে, 1000-এরও থাকে, এইরকম। অর্থাৎ তুমি যেমন এটা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আলোচনা থেকে বুঝতেছো এখানে 1 লিটারের ভিতর কত মোল আছে, 1 মোল আছে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর কি। তাহলে তুমি যদি এই দ্রবণটা নিতে চাও, তাহলে তোমার আয়তনিক ফ্লাক্সের পরিমাণ হতে হবে কত লিটার, 1 লিটার। এই কথাটাই বলতেছে যে 1 নম্বর নির্দিষ্ট মাপের আয়তনিক ফ্লাক্স নিতে হবে,
অর্থাৎ তুমি দ্রবণ যেটা তৈরি করবা সেটা যদি 1 লিটারের হয় 1 লিটারের নিবা, যদি 50 মিলিলিটার 500 মিলিলিটারের হয় তাহলে 500 মিলিলিটারের নিবা। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে নির্দিষ্ট মাপের আয়তনিক ফ্লাক্স নিতে হবে। মনে করো আমরা এটা 500 মিলিলিটারের একটা আয়তনিক ফ্লাক্স নিলাম। 2 হচ্ছে এখন তো ফ্লাক্স নিয়েছি, ফ্লাক্সে আমরা প্রথমে দ্রবের পরিমাণ হিসাব করব। আমাকে দ্রবণ বলছি দ্রব আমাকে যে ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে বলছে সেই জন্য দ্রবের পরিমাণ যত লাগবে, মনে করো আমরা এটা 0.5 মোল নিলাম, 1 মোল না নিয়ে, তাহলে 0.5 মোল নিলে এখানে দ্রবের ভর হবে কত গ্রাম? 20 গ্রাম। 1 মোল নিলে 40 গ্রাম। আলোচনার সময় কিন্তু আমি এটা বলেছি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 1 মোল, তাহলে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 0.5 মোল। তাহলে তুমি যদি এই দ্রবণটা তৈরি করতে চাও তাহলে তোমাকে দ্রবের পরিমাণ নিতে হবে কয় গ্রাম? 20 গ্রাম। একটা নীতির সাহায্যে, অর্থাৎ একটা নীতির সাহায্যে না, প্রথমে তোমাকে ক্যালকুলেটরের সাহায্যে ওই দ্রবণ তৈরি করতে দ্রবের পরিমাণ কত সেটা হিসাব করতে হবে। যেমন আমরা এখানে দ্রবের পরিমাণ হিসাব করেছি কয় গ্রাম? 20 গ্রাম। 3 নম্বর স্টেপ, ওই অত গ্রামকে একটা নীতির সাহায্যে মেপে তুমি পাত্রে প্রবেশ করাবে, পাত্রে ঢুকাবা, অর্থাৎ এটার পাত্রের ভিতর ঢুকিয়ে দিবা ওই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছি তো আমরা কি করেছি? 3 নম্বর স্টেপটা কি? ওই যে যতগুলো দ্রব লাগবে দ্রবকে আমরা ওই পাত্রের ভিতর প্রবেশ করাবো, প্রবেশ করার পর সেখানে পানি দিব, অর্থাৎ তরল পদার্থটা দিব। তরল পদার্থ আবার পুরা দিব না, সামান্য পরিমাণ দিব, দিয়ে নাড়ানি দিয়ে নেড়ে দ্রবণ তৈরি করব। এগেইন আমরা দ্রবের পরিমাণ তো 2 নম্বর স্টেপে বের করে ফেলছি খাতায়, এবার অতটুকু নিক্তি দিয়ে মাপবো, নিক্তি দিয়ে মেপে ওই আয়তনিক ফ্লাক্স যেটা নিয়েছিলাম সেটাতে ঢুকাবো ওই দ্রবগুলো আর কি, মনে করে সোডিয়াম হাইড্রোক্সাইডগুলো। তারপর সেখানে পানি দিব, অর্থাৎ তরল পদার্থটা দিব। তরল পদার্থ কতটুকু দিব এটা এখন বলবো না, কিন্তু দিবে আন্দাজ মতো দিয়ে, অর্থাৎ যতটুকুতে ডুবে যায় আর কি ওই দ্রবটা। তারপর নাড়ানি দিয়ে নেড়ে দ্রবণ তৈরি করব। 4 নম্বর স্টেপ হলো এবার তুমি পানি দিতে থাকবে, পানি দিতে দিতে ওই যে যতটুকু, এটা যদি 1 লিটার হয় 1 লিটার পর্যন্ত পানি দিতে থাকবে, অর্থাৎ ওই নির্দিষ্ট মাপ পর্যন্ত। 500 মিলিলিটার হলে তুমি পানি দিতে দিতে 500 মিলিলিটার পর্যন্ত করবা, 1 লিটারের হলে মাপতে মাপতে মাপতে, অর্থাৎ পানি দিতে দিতে 1 লিটারের পর্যন্ত করবে। তাহলেই নির্দিষ্ট ঘনমাত্রার কি তৈরি হয়ে যাবে? দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট মাত্রার ঘনমাত্রার দ্রবণ তৈরি করার স্টেপ কয়টা? 4টা। প্রথমে হচ্ছে নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাক্স নিতে হবে, তারপর ওই ঘনমাত্রার দ্রবণ তৈরি করার জন্য দ্রবের পরিমাণ কতটুকু সেটা নির্দিষ্ট এটা হিসাব করতে হবে, তারপর অতটুকু দ্রবকে পাত্রে প্রবেশ করে সেখানে পানি দিয়ে, অর্থাৎ তরল পদার্থ দিয়ে নাড়ানি দিয়ে নেড়ে দ্রবণ তৈরি করতে হবে। তারপর সেখানে তরল পদার্থটার পরিমাণ করতে হবে যতটুকু বলেছে ততটুকু, তাহলেই ওই নির্দিষ্ট মাত্রার কি তৈরি হয়ে গেল? এই দ্রবণ তৈরি হয়ে গেল। আমি একটু করে বলছি, তোমাদের এই আলোচনাটাতে যদি আরও কোনো অসম্পূর্ণতা থাকে তোমরা আমাকে কমেন্ট করবা, আমি দরকার হলে পরবর্তী পর্বে এটা নিয়ে আলোচনা করব। এবার